আজকের কাজ হবে আমাদের গুগলের যেই অ্যাপসগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, সেইগুলো নিয়ে কাজ করা। হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছ? দেখো, আমাদের এখানে গুগলের অ্যাপসের যে সাইন চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে সবগুলো অ্যাপস দেখতে পারবো। আগে বসো। তো আমরা গতকালকে কথা বলছি আমাদের এখানে ড্রাইভ, জিমেইল, জেমিনি ম্যাপ এ পর্যন্তই মনে হয় আসা হয়েছিল, এবং আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। গুগলের যতগুলো অ্যাপস আছে সবগুলোই আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার হয়, ঠিক আছে? মানে প্রতিনিয়ত আমাদেরকে এইগুলোকে ব্যবহার করতে হয়, কোনো না কোনোভাবে আমরা এইগুলোর উপরে নির্ভরশীল। তুমি যে অ্যান্ড্রয়েড ফোনের ক্যালেন্ডারটা দেখো, সেটাও গুগলের ক্যালেন্ডার। যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা তুমি ব্যবহার করো, সেইটাই অ্যান্ড্রয়েড ডিভাইসটাই গুগলের। মানে অ্যান্ড্রয়েড যে সিস্টেমটা, ওই সিস্টেমটাই হচ্ছে গুগলের। আমরা উইন্ডোজ যে সিস্টেম চালাচ্ছি, কম্পিউটার যে ব্যবহার করছি, কোন সিস্টেমে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম। মোবাইলগুলো, স্মার্টফোনগুলো চলে হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এরপরে আইফোনের হিসাব আলাদা, আইফোন ওইটা অ্যাপলের ওএস সিস্টেমে চলে। তো গুগলের সবগুলো সফটওয়্যারই খুবই জনপ্রিয়। জেমিনিতে পরে আসতেছি। জেমিনি হচ্ছে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। আমাদের গুগল সার্চ আছে, গুগল সার্চ আলাদাভাবে প্রয়োজন পড়ে না, এখান থেকে আমরা সবাই সার্চ করে কাজ করি। ক্যালেন্ডারের কথা হলো নিউজ। সাধারণত বাংলাদেশে এই নিউজটা কেউ খুব একটা গুরুত্ব দেয় না। কেন দেয় না? কারণ এখানে গুগলে যে নিউজগুলো আসে সব হচ্ছে গ্লোবাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, বা ইউএসএ বেসড নিউজ, ইউরোপিয়ান নিউজগুলো আসে। তো যেগুলো আমাদের জানার খুব দরকার পড়ে না। ট্রাম্প খাইলো না খায় নাই, না কোথায় বোম মারলো, না কার সাথে কুমন কাটাকাটি হইলো, এগুলো আমাদের জানার না জানলেও চলবে। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার আছে গুগল ফটোস। এটার সম্পর্কে তোমরা কতটুকু জানো আমার জানা নাই। গুগল ফটোসের মাধ্যমে আমাদের আমরা দৈনন্দিন ছবিগুলো তুলি আমাদের ফোন ক্যামেরায়, সেগুলো কিন্তু ব্যাকআপ থাকে। তোমরা কি এটা জানো? এটা অটোমেটিক ব্যাকআপ হয়, এবং তুমি যেই ফোনেই জিমেইলটা লগ ইন করবে, চাইলে কিন্তু সেই ছবিগুলো অনায়াসে সেই ফোনে দেখতে পারবে, ঠিক আছে? সেই ফোনে দেখা যায়। এবং আমাদের ওই যে ড্রাইভ, যে স্টোরেজটা থাকে জিমেইলের 15 জিবি, সেই স্টোরেজে যে এটা জমা হয়। তাহলে তোমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তুমি হচ্ছে 2 টেরাবাইট নিবা, মানে 2048 জিবি কিনে নিবা, ঠিক আছে? সেটা কত টাকায় নিবা? তোমার এই যে গুগলের প্ল্যান আছে, ড্রাইভ প্ল্যান, লিখে সার্চ করলে চলে আসবে। 150 টাকা পার মান্থ সম্ভবত পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তুমি চাইলে করতে পারো। পরে সব জিমেইলের মনে করো যে হ্যাক হয়ে যাবে, সব জিমেইল খায়া ফেলবা, সব জিমেইলের সব জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাবা, আবার জিমেইল আইডি মনে থাকবে না, এই ধরনের কাহিনী ঘটতে পারে, ঠিক আছে? বসো যে কোনো একটা জায়গায় একটু কষ্ট করে। ভালো সময় আসছো, আমাদের কেবল স্টার্ট। আচ্ছা, তারপরে গুগল ফটোসের কথা হলো। গুগল মিটে আসি। গুগল মিট আমাদের জন্য একটা ব্লেসিং, এটা আগেও বলা হয়েছে। এখানে রিয়েল টাইম ভাষা ট্রান্সলেট হবে, তোমাদের বিদেশি বন্ধুবান্ধব তৈরি হবে কিছুদিন পর, ঠিক আছে? অনেকে তোমরা কোরিয়ান হচ্ছে দেশকে পছন্দ করো, অনেকে ফ্রান্সে যেতে পছন্দ করবা, অনেকে জার্মানি, এরপরে অনেকে হচ্ছে কি সৌদি আরব। তো তারা যে ল্যাঙ্গুয়েজগুলোতে কথা বলবে, যে ভাষায় কথা বলবে, আমরা সেটা বুঝতে গেলে আমাদের দোভাষী দরকার। এখন সরাসরি দোভাষীর কাজটা করবে গুগল মিট। আমার সরাসরি ট্রান্সলেটরে আর ওই লেখা কপি পেস্টের প্রয়োজন নাই। আমি সরাসরি ভাষা, তার যে ভাষাতেই সে কথা বলুক, কথা শুনতে পারবো বাংলায় বা ইংরেজিতে, ঠিক আছে? খুব সহজে কথা বুঝতে পারবো। গুগল ট্রান্সলেট নিয়ে আর কি বলবো, এটার কিন্তু অ্যাডভান্স কিছু ফিচার আছে। গুগল ট্রান্সলেট সম্পর্কে আমরা বেসিক জানি যে এটা দিয়ে ট্রান্সলেট করা যায়, ঠিক আছে? বাট এটার কিছু অ্যাডভান্স ফিচার আছে। তুমি যখন ওয়েবে ব্যবহার করবা, দেখো আমরা এখন ওয়েবসাইটে ব্যবহার করতেছি, সব ফিচার আনলক। কি ফিচার? টেক্সট, তুমি যে ভাষায় লিখতেছো সেই ভাষায় ট্রান্সলেট হচ্ছে,
এটা বেসিক মৌলিক, এটা আমরা সবাই জানি। এরপরে কি আছে ইমেজ, কোনো একটা ছবিতে ধরো এই নিউজ পেপারটার কথাই বলি, এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এটা কোন ভাষায়? জার্মান ভাষায়, তাই না? আমরা এটাকে সেভ করে নিই, সেভ করতে পারি অথবা কপিও করতে পারি, কোনো ব্যাপার না। আমি ডাউনলোড করে নিলাম এইটা, ডাউনলোড আচ্ছা এটা এখানে ডাউনলোড করে লাভ নেই, কপি করি এবং এখানে ইমেজ দেখতে পাচ্ছ। এই ইমেজে আসার পরে আমি যদি এখান থেকে আপলোড করি, ব্রাউজ ইওর ফাইলসে কম্পিউটার থেকে আপলোড করি অথবা পেস্ট করে দেই, এখানে আমি যেটা এখন কপি করলাম আর কি, এইটাও কিন্তু অটোমেটিক ইংলিশে দেখো এখন ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে, সরাসরি ওই নিউজ পেপারের মধ্যেই ট্রান্সলেট হয়ে গেছে। সেম আমরা যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করতে চাই, এখানে তো জার্মান ডিটেক্ট করে নিছে, আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিতে পারি। এবং এখানে রিয়েল টাইম তুমি নিউজ পেপারটা এখন বাংলায় পড়তে পারছো, তাহলে মজা না? তুমি যে কোনো ভাষার বই তুমি বাংলায় পড়তে পারবে, ভাবা যায়? যদিও বাংলা ভাষায় ট্রান্সলেট হওয়ার পর তোমার মনের মতো মানুষ যেভাবে কথা বলে সেই ভাষা আসবে না, বাট ভাঙা ভাঙা ওয়ার্ডগুলো তোমাকে মিলাইয়া বুঝতে হবে কি বলতে চাচ্ছে। ঠিক আছে, তোমরা যে ইমেইলটা করছো ওই ইমেইলটাকে যদি আমি গুগল ট্রান্সলেটরে দেই, যেই ট্রান্সলেটটা আমাকে করে দিবে ওইটা কি আসলে মানুষের কথার মতো মনে হবে না? এটা রোবটিক। অনেক কথা তুমি হয়তো বলছো যে হবে, সেখানে বলছে হচ্ছে ঘুরে পেঁচায় কোনো একটা কিছু লিখছে। তো যাই হোক, মূল ভাবটা অন্তত আমরা বুঝতে পারবো। তো এটা খুবই অ্যাডভান্স একটা ফিচার, আমরা এটাকে ব্যবহার করতে পারি। তারপরে আসি ডকুমেন্টের কথা বলতে গেলে এটা যে কি পরিমাণ মানে একটা উপকারী একটা জিনিস, যারা প্রকাশনী সংস্থা আছে তারা বুঝতে পারবে। শত শত বই, পিডিএফ বইগুলোকে এখানে ট্রান্সলেট করা হয়। আমরা অনেক বিদেশি বইয়ের বাংলা অনুবাদ পাই, তাই না? অনুবাদ কি একা একা হয়ে যায়? আর এই যে দ্রুত সময় অনুবাদগুলো হয়, একটা বই অনুবাদ করতে গেলে 500-600 পৃষ্ঠার একটা বই অনুবাদ করতে গেলে আমার এমন একজন অনুবাদক দরকার যে ইংলিশে একেবারে ফ্লুয়েন্ট, একদম নেটিভ, মানে তার ভাষার মধ্যে সে বাংলা যেভাবে কথা বলে ইংলিশে ওইভাবে কথা বলে। এই ধরনের একজনকে দরকার, তাকে হায়ার করতে হবে এবং তাকে বেতন দিতে হবে সেই রকম। এটার জন্য একটা পারিশ্রমিকও তাকে ভালো মতো দিতে হবে। বাট ওই জায়গাটা থেকে প্রকাশনী সংস্থাগুলো যেটা করে, এই গুগল ট্রান্সলেটর বা এই ধরনের যারা ডকুমেন্ট পড়তে পারে, ট্রান্সলেট করতে পারে, তাদেরকে ব্যবহার করে মূলত ওই ভাষাগুলোকে ট্রান্সলেট করা হয়। যখন ট্রান্সলেট করতেছে বাংলায়, মোটামুটি মূল ভাবটা প্রকাশ পাচ্ছে, তাই না? এই মূল ভাবটাকে আবার সম্পাদনা করতে দেওয়া হচ্ছে বাংলাভাষী কাউকে, যে শুদ্ধ ভাষা পারে, বাংলা একাডেমির যে শুদ্ধ ভাষা আছে সেই ভাষাটা সে বুঝতে পারে বা ট্রান্সলেট করতে পারে। তাকে দিলে পরে সে আবার করতেছে কি, ব্যাকরণগত যে ভুলগুলো আছে বা মানুষ যেভাবে কথা বলে সেইভাবে ওই বইটাকে আবার নতুন করে লিখতেছে, আর ওইটা অনুবাদকের নামে চালিয়ে দিচ্ছে। ব্যবসাটা দেখছো কোথায়? এইভাবেও কোটি কোটি টাকার বই বিক্রি হচ্ছে, ব্যবসা হচ্ছে। তোমরা চাইলে এটা করতে পারো সবার কাছ থেকে। আচ্ছা, সবার কাছ থেকে চাঁদা তুলে একটা প্রকাশনী দিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ডকুমেন্ট আপলোড করেও দেখতে পারি। আমরা একটা ডকুমেন্ট প্রথমত একটা তৈরি করে নিতে হবে। তো কি করা যায়? চলো, আমাদের কিছু ডকুমেন্ট এখানে অলরেডি আছে, 20টা প্রজেক্ট আছে। 20টা প্রজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, অথবা এখানে একজনের রেজাল্ট আছে আমাদের কাছে। আমরা এই ইংরেজি রেজাল্ট ডকুমেন্ট যেটা আছে এটাকে আমরা দেখি ট্রান্সলেট করতে পারি কিনা। তো এইটা ট্রান্সলেটরের জন্য আমরা কি করব, এখানে যাব, ডকুমেন্টসে ক্লিক করব, এখান থেকে ব্রাউজ ইওর ফাইলস, এখান থেকে আপলোড করব। এবং এখানে খেয়াল করো কী ধরনের ফাইল এখানে সাপোর্ট করবে: ডক্স ফাইল, পিডিএফ ফাইল, পিপিটিএক্স ফাইল, এক্সএলএসএক্স, এই ফাইল। এগুলো হচ্ছে ফাইলের ফরম্যাট।
তোমরা কি বলতে পারবে যে এখানে কোনটা কোন ফরম্যাটের কথা বলতেছে? আমরা অলরেডি এই ফরম্যাটগুলো নিয়ে কিন্তু কাজ করছি, কিন্তু কেউ ফরম্যাট খেয়াল করি নাই হয়তো বা। এই যে ডক্স ফরম্যাট যে দেখতে পাচ্ছ, এমএস ওয়ার্ড থেকে আমরা লেখালেখির পরে যখন ফাইল সেভ করি, এই যে ওয়ার্ড ফাইল, এইটা সেভ হয় ডক্স ফরম্যাটে। কোন ফরম্যাটে? এই যে DOCX ডক্স। পিডিএফ ফরম্যাট সম্পর্কে কিছু বলতে হবে? এটা তোমরা সবাই জানো। এই যে আমাদের একটা পিডিএফ ফাইল এখানে ওপেন হয়ে আছে, মানে এই যে ফাইলটা আমরা ডক্স হিসেবে ওপেন করলাম, ওইটাকে আমরা কিন্তু পিডিএফ হিসেবেও সেভ করতে পারবো। পিডিএফে মূলত সবাই ফাইলটাকে ওপেন করতে পারে, বাট যদি ডক্সে দেই তাহলে লেখাগুলো অনেক কম্পিউটারে বা অনেক মোবাইলে অনেকে ওপেন করতে পারবে না, লেখা ভেঙে যাবে। ঠিক আছে, ধরো বাংলায় লিখে পাঠাইছো, তার কম্পিউটারে বাংলা ফন্ট নাই, ওই লেখাটা তখন ওপেন করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমাদের পিডিএফ ফরম্যাটে দিলে মোটামুটি সবাই এটাকে ব্যবহার করতে পারবে। তারপরে কি ফরম্যাট আছে? PPTX, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তোমরা জানো না, নাম শোনো নাই? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে যেই ফাইলটা সেভ করা হয় এটা হচ্ছে PPTX ফরম্যাটে সেভ হয়। এরপরে আছে হচ্ছে এক্সেল SX, এটা কোন ফরম্যাটে? হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলের যে ফরম্যাটটা ওইটাতে। আমাদের এক্সেল কোনো ফাইল সেভ করো, সেই যে এটার উপরে মাউসটা যদি একটু রাখি, ওইট, অথবা এইটার আমরা প্রপার্টিসটা দেখি, তাইলে বুঝতে পারবো। এই যে এখানে দেখো ফরম্যাটটা লেখা আছে, বুঝতে পারছো? এই ফরম্যাটগুলো অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা ব্রাউজ ইওর ফাইল থেকে আমরা এখানে একটা PNG ফাইল আপলোড করে দিব। ডেস্কটপ থেকে আমি এই যে রেজাল্টটা আপলোড করে দিলাম, এবং এইটা আমরা কোন ভাষায় চাই? বাংলা ভাষায়। এখন ইংরেজি ভাষায় আছে, ওইটা সিলেক্ট করে নিবে এখান থেকে, বাংলা এই যে এটা বেঙ্গলি, এবং আমরা এখানে ট্রান্সলেট ক্লিক করলাম। ট্রান্সলেটরও হয়ে গেছে, ডাউনলোড করেও দেখতে পারি, আবার ওপেন ট্রান্সলেশন এটাতেও ক্লিক করে দেখতে পারি। এবার ওপেন করি, এখন দেখো কি অবস্থা, তোমাদের রেজাল্ট দেখা যাচ্ছে বাংলা ভাষায়। বাট অনেক কিছু মানে অনেক ভাষা চেঞ্জ হয়ে যেতে পারে, এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেমন নামটা কি সর্বাধিক নাম হয়, কামটা কি করছে রে ভাই। তারপরে এখানে কি লিখছে? MST জেসমিন নাহার অ্যাক্টস, হোয়াট ইজ দিস? আর এখানে A+ কে ক+ মেরে দিছে। আচ্ছা, যাই হোক, অন্ততপক্ষে আমাদের বোঝার মতো তো করে দিছে। তাহলে আমরা এইভাবে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা PDF বইকেও কিন্তু ট্রান্সলেট করতে পারবো। ঠিক আছে, তার মানে এইটাও হচ্ছে আমাদের জন্য ব্লেসিং। এছাড়া আর কি আছে? এছাড়া আছে ওয়েবসাইট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিংস। দেখো প্রথম আলোকে যদি আমরা যাই, প্রথম আলো এখন কি ভাষায় দেখা যাচ্ছে? বাংলা ভাষায়। এখন মলি মনে করো আসছে এমন একটা দেশ থেকে, ব্রাজিল থেকে। ব্রাজিলের ভাষা কি? পর্তুগিজ ভাষা। আচ্ছা, ধরলাম। তাহলে আমরা এই নিউজটা পড়তে চাই পর্তুগিজ ভাষায়। আমরা কি করব? প্রথম আলোর এই যে URL-টা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। কালকে আমি তোমাদেরকে বলছি URL কাকে বলে। এই URL এটাকে কপি করতে হবে। Ctrl+C দিয়ে আমি কপি করলাম। গুগল ট্রান্সলেটে এসে এই ওয়েবসাইটের URL-টা যদি এখানে পেস্ট করি, এবং এখানে কোন ভাষায় আমি পড়তে চাই, ধরো আরবিতে পড়ব, আমি আর পর্তুগিজে গেলাম না, বা এখানে আছে যে পর্তুগিজ ব্রাজিল, সিলেক্ট করলাম। এবার যদি এখানে ট্রান্সলেটে ক্লিক করি, একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এবার দেখো কী ভাষায় আসছে? কী ভাষায়? পর্তুগিজ ভাষায়। এই যে এত সুন্দর মেয়েটাকেও পর্তুগিজ ভাষায় পড়বা। ঠিক আছে, মানে সব কিছু পর্তুগিজ ভাষায়। খুব মজা না? এই যে বন্ধুরা মিলে গল্প করতেছে পর্তুগিজ ভাষায়। মির্জা ফখরুল ভিজিটা জামাতা আমির নাকি নো হসপিটাল। তো খুব মজা। তো আমরা যে কোনো ওয়েবসাইটকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করে পড়তে পারছি। আগে এই সুবিধাটা ছিল না। এইটার জন্য ওয়েবসাইটের মালিকেরা যখন ওয়েবসাইট তৈরি করত, ওয়েব ডেভেলপারদেরকে অনেক টাকা দিয়ে হায়ার করতে হতো, মাল্টিপল ভাষায় যেন সবাই পড়তে পারে ভিজিটররা।
তো এই সুবিধাটা গুগল ট্রান্সলেট করে দিচ্ছে। সো আমরা এটাকে ইউজ করতে পারি, চাইলে এখান থেকে আরও অন্য ভাষাও ব্যবহার করতে পারি, দারি, দিনকা, দোগরি সব ভাষা ইউজ করতে পারি। ঠিক আছে, এমন কোনো ভাষা আছে যেটা আমরা বুঝি? চাইনিজ ভাষা কোনটা রে? সিতে গেলাম, এই যে চাইনিজ সিম্পলিফাইড না ট্র্যাডিশনাল? ট্র্যাডিশনালই দিই, কেমন লাগে সেই না? একটু কেউ পড়ে শোনাও তো। না না, তোমরা একটু চাইনিজ ভাষায় পড়ে শোনাও। তাহলে পড়া যাচ্ছে? মানে যে যে ভাষায় চায় সে ভাষায় পড়তে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা গুগল ট্রান্সলেট থেকে এই অ্যাডভান্স ব্লেসিংগুলো পাচ্ছি। তুলছি আর নাই, বসো। আচ্ছা, তাহলে আমরা ট্রান্সলেট সম্পর্কে জানলাম, তোমরা বুঝতে পারলা যে গুগলের অ্যাপসগুলো কতটা পাওয়ারফুল। তারপরে আসি আর কি আছে। গুগল শিট। গুগল শিট কী জিনিস? আমাদের মাইক্রোসফট এক্সেলের বিকল্প, এবং বলতে পারি সামনে মাইক্রোসফট এক্সেল ব্যবহার হবে না, গুগল শিট ব্যবহার হবে। কেন হবে? ডাটা তৈরির ক্ষেত্রে, ডাটা অটোমেটিকভাবে তোমার স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে গুগল শিটের ব্যবহারটা অনেক বেশি হবে বা হয়ে থাকে এখন পর্যন্ত। যেহেতু গুগল শিট একটা অনলাইন বেসেড একটা টুলস, অনলাইন বেসেড একটা ওয়েবসাইট, যারা ই কমার্সে কাজ করে, ই কমার্স বোঝো? ই কমার্স বা এফ কমার্স, অনলাইনে বেচা কেনা, অনলাইনে যারা স্টোর, ফেসবুকে একটা দোকান খুলে বা পেজ খুলে যারা বেচা কেনা করতেছে, অথবা দারাজ একটা ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে কেনা বেচা করতেছে। ধরো আমি যে অর্ডারটা করলাম, এই অর্ডারটা কোথায় যাবে? অর্ডারটা যে আমি করলাম সে কীভাবে জানতে পারবে? ওয়েবসাইটের মালিক বা পরিচালনা যারা করছে তারা জানতে পারবে সরাসরি গুগল শিটের মাধ্যমে। আমার ডাটাটা গুগল শিটের লিস্ট আকার হয়ে যাবে। ঠিক আছে, আমি যে আমার যে ফর্মটা ফিল আপ করছি, আমার যে লোকেশন দিছি, আমার ঠিকানা, আমার ফোন নাম্বার, আমার নিজের নাম, আমি কি কি প্রোডাক্ট অর্ডার করলাম, কত টাকা মূল্যের প্রোডাক্ট, কবে ডেলিভারি হওয়ার কথা, এই সমস্ত কিছু তোমার এই গুগল শিটে অটোমেটিক লিপিবদ্ধ হয়ে যায়। এবং এটার অনেকগুলো অ্যাডভান্স ফিচার আছে। দেখো, আমাদের এক্সেলে যেভাবে যেই মেনুগুলো ছিল, ফাইল, তারপরে ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, এই মেনুগুলো কিন্তু এখানে আছে, বাট এখানে এক্সেলের মতো করে দেখা যাচ্ছে না, তাই না? একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যদি নিউ ফাইল নেই, স্প্রেডশিট বলে এটাকে, এখানে আবার এক্সেলের মতোই শিট পাচ্ছ তুমি, বাট এখানে মেনু বারগুলো একটু আলাদা। ফরম্যাটে ক্লিক করলে তুমি এই মেনুগুলো এইভাবে লিস্ট আকারে দেখতে পারবে। তো এইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ যদি সময় থাকে পরবর্তীতে আমরা এইগুলো নিয়ে একটু কাজ করব, বেসিক কিছু কাজ করা হবে ইনশাল্লাহ। গুগল শিট সম্পর্কে আমরা জানলাম। আর কি আছে? গুগল ডক্স। শিটের পরে গুগল ডক্স, ওই যে মাইক্রোসফট ওয়ার্ড, আমরা যে লেখালেখি করছি, হ্যাঁ, লিখে ভাষায় ফেলতেছি, সেই কাজগুলো এখানে হবে মাইক্রো কারে। আচ্ছা, তারপরে আছে কি? গুগল স্লাইড। গুগল স্লাইড কি জিনিস? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিকল্প হচ্ছে গুগল স্লাইড, প্রেজেন্টেশন তৈরি করার সফটওয়্যার। এখানে অনেক টেমপ্লেট পাবা, রেডি টেমপ্লেট আছে, এগুলো ইউজ করা যাবে। গুগল ওয়ান দিয়ে কি করবা? তোমার গুগলের যত সফটওয়্যার আছে সবগুলোকে ম্যানেজ করবা গুগল ওয়ান দিয়া। তুমি ওই যে গুগলের যে ড্রাইভ স্টোরেজ বাড়াতে যাচ্ছ, 15 GB ফ্রি দিচ্ছে, তুমি চাচ্ছ বাড়িয়ে নিতে, তুমি চাইলে এখান থেকে তোমার স্টোরেজ কিনতে পারো। স্টোরেজে যাও, দাম টাম সব দিয়ে আছে, গেট মোর স্টোরেজ, এখানে ক্লিক করো, কয় টাকা চাই, স্টার্ট ট্রায়ালে দিলে 100 GB দিবে তোমাকে, পার মান্থ তোমাকে কত টাকা দিতে হবে? 150 টাকা দিতে হবে। 2 টেরাবাইট, টেরাবাইট বুঝো? মানে 1024 জিবিতে 1 টেরাবাইট হয়। সো এখানে তোমাকে 800 টাকা পার মান্থ দিতে হবে। এইগুলা তোমরা কি দিতে পারবা? তোমাদের দরকারও নেই। এগুলা যারা বড় বড় কোম্পানি আছে, ডাটা কোম্পানি যারা আছে, তারা এগুলোকে ব্যবহার করে। আচ্ছা, তারপরে গুগল ওয়ান সম্পর্কে গেল। আর কি আছে?
শপিং শপিং আমাদের কাজে লাগে না, মূলত ইউরোপিয়ান বা ইউএসএ কান্ট্রিগুলোতে আমাদের ই কমার্সে এখানে বাংলাদেশে যে ধরনের আমরা কেনাকাটা করি তারা গুগল দিয়ে এই কেনাকাটাগুলো করে থাকে। গুগলেও কিন্তু প্রচুর পরিমাণ কেনাকাটা হয়, অনেক, এত হিউজ পরিমাণ যা বলার অপেক্ষা রাখে না। গুগল প্লে স্টোর, এটা সম্পর্কে কি বলতে হবে? এটা ছাড়া তো তোমরা অচল। তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অ্যাপস ইনস্টল করতে গেলে প্লে স্টোর লাগে, ঠিক আছে? যে কোনো অ্যাপসের জন্য, গেমসের জন্য প্লে স্টোরে দৌড়তে হয়। সো এটা আমাদের একটা স্টোর, আমাদের যত সফটওয়্যার লাগে সব এখানে আমরা পাই। ফাইন্যান্স, টাকা পয়সা নিয়ে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে তারা এইটা দেখবে, স্টক কেমন, কমতেছে না বাড়তেছে, স্টক মার্কেটের অবস্থা কী এখন, ঠিক আছে? বাংলাদেশের টাকার মান কমলো না বাড়লো, কোন কোম্পানির ধস নামলো, কোন কোম্পানি বাস খাইলো, কোন কোম্পানি উঠে দাঁড়াইলো, এই জিনিসগুলো এখান থেকে বোঝা যায়, ঠিক আছে? তো যদিও এখানে সবাই এইগুলো বুঝতে পারে না, আমিও কম বুঝি। তারপরে আসি, আর কি আছে, আর একটু নিচের দিকে আসলে কিপ, এটার কাজ কি জানো? এটার একটা অ্যাপস আছে, আমাদের ছোট্ট একটা অ্যাপস আছে, তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। এটা প্রোডাক্টিভিটির জন্য অনেক কাজে দিবে। কী ধরনের কাজে দিবে? তোমার ডেইলি রুটিন, তুমি আজকে কি কি কাজ করবা, সকালে যে লিখবা, এটা সেখানে এই কিপে এসে লিখে ফেললা, একটা করে কাজ করবা, একটা করে কি টিক মার্ক দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে তোমার যে কোনো নোট, খাতা কলমের দরকার নাই, কিপটা ওপেন করলা, ওখানে একটা পেজ নিলা, টুক করে তোমার নোটটা করে রাখলা, এটা থেকে গেল, পরবর্তীতে দরকার পড়লে বের করে তুমি এটা দেখতে পারছো। মাই অ্যাড সেন্টার, গুগলে প্রচুর পরিমাণ অ্যাডভার্টাইজ হয়, ইউটিউবে তোমরা একটা ভিডিওতে গেলেই ফুড পান্ডার অ্যাড চলে আসে, আসে না? এই অ্যাডগুলো এই অ্যাড সেন্টার থেকে পরিচালনা করে কোম্পানিগুলো, এইভাবে অ্যাড দেখায়, আর আমরা এইগুলা দেখে দেখে মূলত তাদের টাকা ইনকামের ব্যবস্থা করে দিই। তো এর মাধ্যমে এই প্রমোশন করা যায়। ক্লাসরুম, আমরা এই ক্লাসরুমের ব্যবহারটা করি না, আমাদের করাটা দরকার ছিল। এই ক্লাসরুমের মাধ্যমে মূলত একেবারে অনলাইনে আমরা ক্লাসগুলো করব, ক্লাসে শিট দিব, হোমওয়ার্ক দিব, কুইজ দিব, সব কিছু ক্লাসরুম এই অ্যাপসের মাধ্যমে করা যাবে। ফোনেও এটা সুন্দরভাবে ব্যবহার করা যায়, যদিও আমরা এটা করিনি, করাটা উচিত ছিল আমাদের। এটার অনেক ফিচার, অনেক ফিচার, এবং বলতে গেলে কি এটার খুব সুন্দর ব্যবহার আছে, তোমরা এটা একটু ওপেন করে দেখতে পারবে। এবং এখানে মূলত প্রত্যেকটা ক্লাস আলাদা 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 করে, হোয়াটসঅ্যাপে যেমন আমরা গ্রুপ করি না, হোয়াটসঅ্যাপে গ্রুপ করে আমরা কি করি, আলাদা আলাদাভাবে মেসেজ করি, আলাদা গ্রুপে ক্লাস লিঙ্ক পাঠাই, এখন যেভাবে পাঠাচ্ছি। সো এখানে কি হয়, এখানে আমরা পার স্টুডেন্ট ধরে ধরে আমরা ওই দেখতে পারি কে তোমার হচ্ছে ক্লাস দেখলো, কে ক্লাস দেখে নাই, কে হোমওয়ার্ক করলো, কে হোমওয়ার্ক করে নাই, এগুলো দেখতে পারি। এখন তো হোয়াটসঅ্যাপে আমরা ওইভাবে টের পাচ্ছি না, একটা ক্লাস পাঠাইছি, কে দেখলো না দেখলো এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কেউ যদি রিয়াকশন দেয়, তাইলে বুঝতে পারবো ওই বেটা দেখছে। আর কেউ যদি রিয়াকশন না দেয় তাইলে বুঝবো যে সে শুধু পোস্টটাই দেখছে, বাট সে দেখলো কি না দেখলো এটা জানা নেই। তো এখানে এই জিনিসগুলোকে ট্র্যাক করা যায়, ধরা যায়, এবং স্টুডেন্টরাও তাদের হোমওয়ার্ক প্রাইভেটলি দিতে পারে। এখানে আলতু ফালতু হোয়াটসঅ্যাপে মেসেজ আসার মতো কিছু থাকে না, যেমন হোয়াটসঅ্যাপে তো সবাই মেসেজ করে, তাই না? বাট ক্লাসরুমে এখানে তো সবাই আর মেসেজ করতে পারবে না। ক্লাসরুম বলতে আমরা যখন এখানে কাজ করি, আলাদা আলাদাভাবে আমাদের পার্সোনাল কেউ মেসেজ করতে পারছে না, হারিয়ে যাওয়ার ভয়টা নাই। সো এখানে প্রোডাক্টিভ কাজগুলো করা যায় খুব সহজভাবে, জয়েন ক্লাস করা যায়, ক্রিয়েট ক্লাস, অনলাইন ক্লাসের শিডিউল দেওয়া যায়, সব কিছুই করা যায়, খুব মজার একটা জিনিস। তারপরে আসি, আমাদের গুগল চ্যাট আছে, এটা আমাদের ওই যে ফেসবুক মেসেঞ্জার যেভাবে কাজ করে এটাও সেম একইভাবে কাজ করে, ঠিক আছে? আমাদের দেশে এটা খুব একটা পপুলার না। গুগল আর্থ, চেয়ারটা দিয়ে আসো, চেয়ার দিয়ে আসো। গুগল আর্থের কাজ কি? আর্থ একটা ম্যাপের থেকে অ্যাডভান্স জিনিস বলতে পারো, ম্যাপের থেকে অ্যাডভান্স। কি বললাম একবার বলো? ধরো তুমি গুগল আর্থ পাইছো, তুমি এখানে বসে থেকে যে কোনো দেশে যাইতে পারবো। ম্যাপ থাকলে যে কোনো দেশে যাইতে পারবে এমনটা না, গুগল আর্থ থাকলে তারপরে যাইতে পারবে। কেন বলছি? গুগল আর্থের মাধ্যমে প্রত্যেকটা জায়গার ছবি আমরা দেখতে পাই। ধরো তুমি এখনই জেরুজালেমে যাবা, জেরুজালেম কোন দেশে? হ্যাঁ, কোন দেশে?
ফিলিস্তিন। সো এখানে আমরা মনে করো যদি লিখি যে আমরা ইসরায়েল দেখতে চাই, ইসরায়েলে কখনো গেছো? ইসরায়েল দেশটা দেখতে কেমন, বা কেনই বা যুদ্ধ হচ্ছে, কি দেশে দেশে কি আছে এত যুদ্ধ হচ্ছে? চলো ইসরায়েল থেকে একটু ঘুরে আসি। তো ইসরায়েলের মধ্যে গেলাম, এখানে আমরা প্রত্যেকটা জায়গায় স্ট্রিট দেখতে পারি। এই যে দেখো এখানে আমাদের স্ট্রিট ভিউ একটা অপশন আছে, মানুষ দেখা যাচ্ছে, মানে মানুষ লোকেশনে একটা জায়গায় একটা বাড়ি কেমন দেখতে হয়, একটা রাস্তা দেখতে কেমন হয়, এইটার মাধ্যমে আমরা সেটাও দেখতে পারবো। সো আমি এটাকে টিক মার্ক করে দিলাম। এখন আমাদের কই গেল ইসরায়েল, কই, এই যে ইসরায়েলে গেলাম। ইসরায়েলের কোন শহরে যাওয়া যায়? ধরো ওফাকিম আছে এখানে, বা এই যে এখানে যাই। এটা ভাষা উচ্চারণ করতেও দাঁত ভেঙে যাবে। সো বিমান থেকে দেখতে এইরকম লাগে, তাই না? আমরা যদি 3D ভাবে দেখতে চাই, এটা একটু ঘুরবে, একটু মনে হবে ওরে বাপ রে বাপ সেই জিনিস, প্লেনে উঠে বসে বসে দেখতেছি। আর একটু কাছে যাই। এখন এখানে আমাদের ছবি দেখার সুযোগ আছে, আমরা একটু সেটিংস থেকে সেটা করতে হবে। সেটিংসে যাই, একটু নিচের দিকে যদি আসি, আর একটু নিচে 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 আসতে গেলে আমাদের একটু অপশনগুলো খুঁজে বের করতে হবে। কিভাবে কেমন ফরম্যাটে দেখতে চাই সেটা এখানে দেখা যাবে আর কি। সো আমরা এখান থেকে ইউজার থিমটাকে একটু দেখি, থিম যা আছে তাই থাক, সমস্যা নাই। আমরা এখান থেকে নেভিগেশন কন্ট্রোলটা অ্যাক্সেস করে দেই। আর কি আছে, অ্যানিমেশন, সিনেম্যাটিক অ্যানিমেশন করে দিতে পারি। বেশ, আপাতত ডান করে দিলাম, ডিসমিস করে দেই। এখান থেকে ভিউ অপশন আছে, ভিউ থেকে আমরা শো, আচ্ছা এই যে শো হিস্টোরিক্যাল ইমেজেরি, এইটা আমরা ওপেন করে দিতে পারি। তাহলে আমরা মূলত এখানে হিস্টোরিও দেখতে পারবো যে 2024 সালের ছবিটা কেমন এবং 2010 সালে কেমন ছিল, হিস্টোরিক্যালভাবে দেখতে পারবো একটা এলাকার চিত্র। ধরো এখানে এটা কি লেখা আছে, কেউ পড়ো তো। থাক, না পারলে দরকার নেই। আচ্ছা, আমরা এখানে একটা ক্লিক করি, এখানকার ছবিগুলো দেখতে পারবো। এখানকার ছবি দেখতে পাচ্ছি 2024 সালের ছবি, এটা এমন। এই প্রোগ্রেসটাকে ধরে যদি আমরা টেনে 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 2016 সালে যাই, 2016 সালে গেলাম, 2016 সালের চিত্রটা আবার ভিন্ন দেখতে পাচ্ছি এখানে। খেয়াল করো, চিত্রটা এখান থেকে পাল্টে গেছে। তাই হিস্টোরি কিভাবে চেঞ্জ হচ্ছে, পৃথিবীটা কিভাবে পাল্টাচ্ছে, তুমি কিন্তু এখানে খুব সহজেই দেখতে পাচ্ছ। দেখো, একটা শহরের পরিবর্তন, একটা শহর নিজেকে কিভাবে চেঞ্জ করতেছে, সে বিষয়গুলো কিন্তু এখানে পাচ্ছ। একই সাথে বাংলাদেশের কথা বলি, তুমি কোথাও ভ্রমণ করতে যাবা, সেখানকার অনেক ছবি তুমি আগে থেকে দেখতে চাচ্ছ, যে জায়গাগুলো একবারে পরিষ্কারভাবে তুমি ধারণা নিতে চাও, এর জন্য তোমার গুগল আর্থের দরকার আছে। আমরা এখান থেকে কিছু অপশন সিলেক্ট করতে হয়। এইটা একটু সময় নিয়ে একদিন এইটা পুরোটা এইটার পেছনেই সময় দেওয়াটা দরকার ছিল, এটা তোমাদের অনেক কাজে আসবে। আচ্ছা, এটা আমি এটার জন্য একটা রেকর্ডেড ক্লাস দিব, এটা তোমরা দেখে নিও, যেহেতু তোমাদের পরের ব্যাচের শিক্ষার্থীরাও চলে আসছে। সো গুগল আর্থ তোমরা সবাই প্রত্যেকে ফোনে ইনস্টল রাখবা, ঠিক আছে? গুগল আর্থ রাখবা, গুগল ক্লাসরুমটা রাখবা। আমরা গুগল ক্লাসরুমের কিছু হোমওয়ার্ক ইনশাল্লাহ দেখি রেডি করা যায় কি না, চেষ্টা করব। আর একই সাথে তোমাদের কথা বলতে বলতে সময়গুলো চলে গেল। এটা ছাড়া আগে আমরা যেই সফটওয়্যারগুলো নিয়ে কথা বললাম, ট্রান্সলেট, শিট, ডক্স, এই তিনটা জিনিস আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো সবসময় কাজে লাগে, সবসময় ব্যবহার করতে হয়। এগুলো একটু ঘাটাঘাটি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো আরও অনেক কিছু ছিল, এগুলো নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো। সো দেখি পরবর্তী ক্লাসে আলোচনা হবে, এবং তোমাদের যত দ্রুত সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে ক্লাসগুলো আছে, আমরা সেই ক্লাসগুলোতে ঢুকবো, জয়েন করব। এআই নিয়ে ক্লাসগুলোকে দ্রুত শেষ করব, যেহেতু তোমাদের হাতের সময় কম, তোমাদের হাতে টাইম শর্ট, এবং আমাদের অনেকগুলো প্রজেক্টের কাজ আছে, সেই কাজগুলো তোমাদেরকে দিয়ে করাইতে হবে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকো।